জীবন চলার পথ পরিক্রমায় একটা পর্যায়ে এসে এখন হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে, যেটাকে আমি বলতে পারি একটা আত্মজিজ্ঞাসা, যে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কী। হঠাৎ করে মনে হলো যে এ বিষয় নিয়ে একটু দার্শনিক টাইপের কিছু আলাপ আলোচনা করা যেতে পারে। অর্থাৎ অন্য কথা বলা যায়, আমি এ বিষয়ে কী চিন্তা করি ব্যক্তিগতভাবে। অন্যান্য বিভিন্ন মনে করেন যে বিখ্যাত দার্শনিক অথবা যারা ধর্মবেত্তা, যারা নবী পয়গম্বর বা অবতার বা ভারতীয় যে ধর্মের নানা রকম সাধু সন্ন্যাসী আছে না অনেক, তারপরে অনেক বড় বড় দার্শনিক, মনে করেন যে হাজার বছর ধরে কিন্তু এই প্রশ্নটা অনেকেই করে যাওয়ার চেষ্টা করেছে, অনেকেই বোঝার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে থেকে অতীতের অতীতের যত মানুষ এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছে, তখন কিন্তু তাদের কাছে বিজ্ঞানের তথ্য এবং উপাত্ত এটা কিন্তু তাদের হাতে ছিল না। যেমন উদাহরণস্বরূপ, আজকে থেকে 50 বছর আগেও সব বিশ্বের সবচাইতে চিন্তাশীল ব্যক্তি বা জ্ঞানীগুণী ব্যক্তিও কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে, বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে চলে, এবং একই সাথে আসলে পৃথিবীতে কি শুধুমাত্র মানুষ তৈরি হয়েছে, নাকি অন্য কোনো নক্ষত্রলোকের অন্য কোনো গ্রহে কোনো জীবন্ত বুদ্ধিমান কিছু আছে কি না, এ সম্পর্কে তাদের কোনোই ধারণা ছিল না, একেবারে কোনোই ধারণা ছিল না। সুতরাং আজকে এই যে আত্মজিজ্ঞাসাটা আমি করলাম, আমার মাথার মধ্যে কিন্তু ওই যে অতীতকালে মানে হাজার বছর আগে বা শত বছর আগে দার্শনিক চিন্তাবিদরা যা চিন্তা করে গেছিলো, সে জিনিসগুলো যেমন আছে, তাদের চিন্তাধারার সারাংশ যেমন আমার আমার মাথার মধ্যে আছে, একই সঙ্গে আমার মাথার মধ্যে এটাও আছে যে আসলে এই মহাবিশ্বের কোন পর্যায়ে কোন প্রান্তে দাঁড়িয়ে বা কোন পজিশনে বসে আমি এই কথাগুলো চিন্তা করছি, এবং বেসিক্যালি আমার এই যে অস্তিত্ব এটা কিভাবে সম্ভব হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় আছে। সো অবভিয়াসলি আজকে থেকে 50 বছর আগেও যে জ্ঞানী ব্যক্তিটা, যে নাকি তার চিন্তা দিয়ে হয়তো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, তার থেকেও কিন্তু আজকে আমার চিন্তাটা ওই আগের যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, তার থেকে কিন্তু একটু বেশি অন্যরকম হবে। কেন হবে? কারণ 50 বছর আগেকার মানুষটার ব্রেইনে কিন্তু আজকের মতো এত তথ্য ছিল না, আজকের মতো এত বিজ্ঞান এবং প্রযুক্তির জ্ঞান এগুলো ছিল না, এবং তার ভিত্তিতে সে কিন্তু কোনো কিছুই চিন্তা করে নেই। বাট আমি যখন চিন্তা করতে যাচ্ছি, আমি তো সব কিছুই চিন্তা করছি, তাই না? আমার মাথার মধ্যে বিগ ব্যাং আছে, আমার মাথার মধ্যে ব্ল্যাক হোল আছে, আমার মাথার মধ্যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে, আমার মাথার মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন অফ স্টার্স আছে, আমার মাথার মধ্যে কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছিল, কিভাবে আস্তে আস্তে মানে পরম্পরায় কিভাবে আজকে এই মনে করেন যে এই যে সৌরজগৎ, এখানে যে পৃথিবীতে কিভাবে জীবজগৎ সৃষ্টি হলো, তারপরে আমরা কিভাবে হলাম, আমরা কিভাবে বুদ্ধিমান হলাম, এই যে ধারাবাহিক যে ইভলিউশন যেটা আমরা বলি, এই বিষয়গুলো তো আমার মধ্যে আছে। অর্থাৎ এই রকম পরিপ্রেক্ষিতে আমি যদি এখন প্রশ্ন করি যে আমি কে, এই উত্তরটা কিন্তু এমনকি জাস্ট 50 বছর আগেকার একজন জ্ঞানী ব্যক্তির চিন্তা নিঃসৃত আমি কে প্রশ্নের উত্তরের সাথে কিন্তু অনেকটাই ডিফার করবে। আজকে থেকে হাজার বছর আগে যখন বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়, তাই না, তখন এই যে আমি কে, এই 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 বিষয়টার উত্তর ছিল সম্পূর্ণ আত্মাকেন্দ্রিক। আরবিতে যাকে বলা হচ্ছে রুহ, সংস্কৃতে বলা হচ্ছে আত্মা, আর ইংরেজিতে বলা হচ্ছে স্পিরিট, তাই না? এবং দেখা যাবে যে সেখানে আমি কে এই প্রশ্নের উত্তর এবং একই সঙ্গে আমার জীবনের উদ্দেশ্য কী এই প্রশ্নের উত্তরটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসে, তো মোটামুটি প্রত্যেকটা ধর্মের দেখবেন যে একটাই উত্তর, আমি কে, এটা হলো সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্ট একটা আত্মা, যে নাকি এই পৃথিবীতে জড়বস্তুকে ধারণ করে আসে, এবং আমার জীবনের উদ্দেশ্য হলো কি, যে সেই সৃষ্টিকর্তাকে খুশি করা, তার আরাধনা করা, তার ইবাদত বন্দেগী করা, করলে সে খুশি হলে আমাকে হয় পরম মুক্তি দিবে, অথবা বেহেশতে নিয়ে 72 হুর দিবে, অথবা মনে করেন যে আমার ওই জন্মান্তর প্রক্রিয়া থেমে গিয়ে চিরমুক্তি হবে। এরকম বিষয়টা হলো এরকম। তার মানে এখানে আমি কে এই প্রশ্নটা অবান্তর হয়ে গেল। আমি আসলে তাহলে কিছু কেউই না,
বিষয়টা তাই দাঁড়ালো না আমি আসলে কেউই না, এটা সৃষ্টিকর্তা কর্তৃক একটা আদেশ বা নির্দেশ। ওই নির্দেশটাই হলো আমি, অর্থাৎ আমার আত্মা। অ্যান্ড আমার জীবনের উদ্দেশ্য আর কিছুই না, শুধুই মাত্র সৃষ্টিকর্তাকে খুশি করা। এখন আধুনিক যুগের এই বিজ্ঞান প্রযুক্তির যুগে এসে মানুষ কি এই ধরনের উত্তরে সন্তুষ্ট হবে বলেন? আজকে যে মানুষ ব্যাপকভাবে নাস্তিক হয়ে যাচ্ছে তার একটা অন্যতম কারণই হচ্ছে যে এটা কোন ধরনের কথা, যদি কোনো সৃষ্টিকর্তা থেকেই থাকে, আমাকে সৃষ্টি করছে ওকে, আমাকে স্বাধীন চিন্তা দিয়ে সৃষ্টি করছে, আমাকে একটা উন্নত ব্রেন দিয়ে সৃষ্টি করছে, তো আমাকে এত কিছু তৈরি করলো, এত বুদ্ধি দিল, বিদ্যা দিল, আমার ব্রেনকে এত উন্নত করলো, তো একটাই মাত্র উদ্দেশ্য হবে কি তাকে বা তার আরাধনা করা, তাকে খুশি করা। মানে এটা কোন ধরনের কথা? এটা তো হতেই পারে না। মানে বিষয়টা এরকম না, এটা এটা কীভাবে হতে পারে যে আমার তাহলে আমার এত মাথায় তো বিদ্যার দরকার ছিল, মানে এত মাথায় তো বুদ্ধি দেওয়ার দরকার ছিল না, আমার ব্রেনকে এত উন্নত করার দরকার ছিল না, তো জাস্ট অল্প একটু উন্নত করলেই তো হতো। সারাদিন আমি তাহলে তার জপ করতাম বা তার জিকির করতাম, হ্যাঁ, দ্যাটস অল। তাহলে এতখানি মাথায় ঘিলু যদি সে দিয়ে থাকে, আর সেই ঘিলু দ্বারা যদি আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারি, মুক্তভাবে চিন্তা করতে পারি, তাহলে বুঝতে হবে যে হয় সৃষ্টিকর্তা আমার এই ব্রেন সৃষ্টি করে নাই, আর যদি করে থাকেও তাহলে অন্তত শুধুমাত্র তার আরাধনা বা ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। এইটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং বাস্তবসম্মত না। তাহলেও তো প্রশ্ন রয়েই গেল যে এটা তো আসলে উত্তর পাওয়া গেল না যে আমি কি এবং আমার জীবনের উদ্দেশ্য কী, এটার কি কোনো উত্তর পাওয়া গেল না? তা কিন্তু গেল না। এখন ধরা যাক বিজ্ঞানের দৃষ্টি দিয়ে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি দাঁড়ায়? একেবারে ক্লিয়ার কাট এই যে আমি কে, এই প্রশ্নটা, অর্থাৎ এই প্রশ্নকারী যদি আমার আত্মা হয়, তাহলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে এখানে আত্মা বলে কোনো কিছুই নাই। আমি কে, এই প্রশ্নটা যে করছি, এই আত্মজিজ্ঞাসাটা যে করছি, আমার জীবনের উদ্দেশ্য কী, এই আত্মজিজ্ঞাসাটা যে করছি, এটা বেসিক্যালি আমার ব্রেনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফল, তাই না? ব্রেইনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। ব্রেইনে ট্রিলিয়নস অফ নার্ভ সিস্টেম আছে, সেখানে নানা রকম কেন্দ্র আছে, নানা রকম সেকশন আছে। এদের মধ্যে মানে যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার ফলাফল হিসাবে আমার ব্রেনের মধ্যে এই চিন্তাটার উদ্রেক হচ্ছে যে আমি আসলে কে, এবং পরবর্তীতে আমি এই মুখ দিয়ে, এই শব্দ দিয়ে বের করছি। এই তাহলে এখানে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় তাহলে এখানে এই যে আত্মা এগুলোর তো কোনো অস্তিত্ব থাকে না। তখন ঘটনা ঘটে যায় আমি আসলে একটা কিসের মধ্যে পড়ে গেছি, অন্ধকূপের মধ্যে পড়ে গেছি, অথবা কী বলা যায়, এমন একটা চক্রাকারের মধ্যে পড়ে গেছি যে আমি কে প্রশ্ন করলে তখন ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে এক ধরনের উত্তর আসে, আর বিজ্ঞানের দিক দিয়ে চিন্তা করলে অন্য এক ধরনের উত্তর আসে, যেখানে বেসিক্যালি আমি আসলে কেউই না, আই অ্যাম জাস্ট এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ইউনিভার্স, রাইট? এই 1380 বছর আগের একটা বিগ ব্যাং হয়েছিল, সেখানে ওই মৌলিক পদার্থ সৃষ্টি হয়েছিল, প্রথমে কার্ক, তারপরে সেখান থেকে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এবং তারপরে পরমাণু সৃষ্টি হলো। প্রথমত সৃষ্টি হলো কি হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হলো, এরপরে হিলিয়াম পরমাণু সৃষ্টি হলো, বিভিন্ন ঘাত প্রতিঘাতে, সেগুলো আমি ব্যাখ্যায় গেলাম না। এবং তারপরে আদিম যে তারা এবং আদিম যে গ্যালাক্সি তৈরি হয়েছিল, সেই আদিম গ্যালাক্সি তৈরি হওয়ার পরে সেই যে সেখানে যে সূর্য বলছি, নক্ষত্র ছিল, বিশাল বিশাল নক্ষত্র, সুপারনোভার আকারে যখন সেগুলো বিস্ফোরিত হলো, তখন চতুর্দিকে গ্যাস আকারে ওগুলো ছড়িয়ে পড়লো, এবং আবারও সেগুলো ওই নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি আছে, যে ভরের কারণে, ওই কারণে তারা আবারও পুঞ্জীভূত হলো। এখন বিজ্ঞানীরা বলে শুধুমাত্র ওই কারণে যে পুঞ্জীভূত হয়েছিল তা না, এর মধ্যে ডার্ক ম্যাটার বলে একটা ম্যাটার আছে, তারও একটা ভূমিকা আছে। তারা আবারও পুঞ্জীভূত হলো একটা জায়গায়, এবং দ্বিতীয় প্রজন্ম মানে সেকেন্ড জেনারেশনের তারকা তৈরি হলো, এবং এগুলোও একটা পর্যায়ে এসে সুপারনোভা আকারে বিস্ফোরিত হয়ে আবারও চতুর্দিকে ছড়িয়ে পড়লো। ওই চতুর্দিকে ছড়িয়ে পড়ার পরে আবারও সেগুলো ওই নিজেদের মধ্যে আকর্ষণ বলের কারণে তারা আবার ওই কেন্দ্রীভূত হয়ে আবার থার্ড প্রজন্মের কি নক্ষত্র তৈরি হলো। আর ওই যে কেন্দ্র, যেটাতে নাকি
মানে বিস্ফোরণের কেন্দ্র ছিল, সেখানে হয় একটা নিউট্রন তারা হলো অথবা একটা ব্ল্যাক হোল হলো। বিষয়টা তো এরকম, তাই না? তাহলে এই দিক দিয়ে যদি আমি চিন্তা করি, এবং পরবর্তীতে ধরেন এই আমাদের এই সূর্য, যেটা মনে করা হয় যে ইটস এ থার্ড জেনারেশন স্টার, তৃতীয় প্রজন্মের একটা নক্ষত্র। তো এইটা যখন সৃষ্টি হয়েছিল তখন চতুর্দিকে যে গ্যাসীয় পুঞ্জ ছিল, এবং অবশ্যই এই যে সূর্যটা তৈরি হলো তার আগে কিন্তু এখানে একটা বিশাল নক্ষত্র ছিল, যেটা নাকি তার জীবন শেষ করে ফেলছিল, এবং একটা পর্যায়ে সুপারনোভা আকারে মানে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ার পর এই যে চতুর্দিকে ছড়িয়ে পড়া যে পদার্থগুলো, গ্যাসীয় পদার্থগুলো বা ধূলিকণা, এগুলো আবার পুঞ্জীভূত হয়ে আর একটা নক্ষত্র তৈরি হলো, যেটাই নাকি আমাদের স্টার। তো ওই স্টার তৈরি হওয়ার সময় চতুর্পাশে যে গ্যাসগুলো ঘুরতো, যে ধূলিকণাগুলো ঘুরতো, সেগুলো আবার স্থানীয়ভাবে পুঞ্জীভূত হয়ে এই যে বিভিন্ন এই যে গ্রহগুলো তৈরি হয়, এবং তার মধ্যে মনে করেন যে পৃথিবী নামে একটা গ্রহ, যেটাকে আমরা রকি প্ল্যানেট বলতে পারি, রাইট? এবং এই রকি প্ল্যানেটে একটা পর্যায়ে এসে এখন কিভাবে জীবজগতের সৃষ্টি হলো, কিভাবে জীবনের স্পন্দন তৈরি হলো, এটা নিয়ে অনেক কথা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, এবং এগুলো নিয়ে এখনও চলছে, একবার চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বাট অবশেষে আমাদের জন্ম হয়েছে, এই জীবজগতের জন্ম হয়েছে তো এই পৃথিবীতে, রাইট? এবং তারপর প্রথমেই কি পৃথিবীতে কি এই বুদ্ধিমান অর্থাৎ মানুষ নামের বুদ্ধিমান জীব ছিল নাকি? না, তা তো ছিল না। আজকে থেকে 300 কোটি বছর আগে কোনো মতে একটা এককোষী জীবের উদ্ভব ঘটছিল, এবং সেই এককোষী থেকে আস্তে আস্তে বহুকোষী, তারপরে পানির মধ্যে তাদের প্রথম জন্ম, তারপরে ডাঙ্গায় চলে আসলো, এরপরে উভচর, ডাঙ্গার প্রাণী, পানির ওয়াটারের প্রাণী, এরকমভাবে আস্তে 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 কোটি কোটি বছর ধরে এই যে আজকে আমরা এই বুদ্ধিমান প্রাণী হিসেবে আছি। এবং এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এগুলো তো কোনো মিথ্যে কথা না, এগুলো তো কোনো মানে গাল গল্প না, এগুলো তো কোনো কল্পকাহিনী না, এগুলো তো কোনো পৌরাণিক কাহিনী, এগুলো তো একেবারে বিজ্ঞান দ্বারা প্রমাণিত, ফসিল আছে, তাই না? মোদ্দা কথা হচ্ছে দেন আমি নিজেকে কি মনে করতে পারি, আমি আসলে স্টার সাইড, তাই না? কিছু কিছু ওই কসমোলজিস্ট বা মানে জ্যোতির্বিজ্ঞানী এটাই বলে যে আমরা এই পৃথিবীর মানুষ, আমরা হলাম স্টার চাইল্ড। কেন স্টার চাইল্ড? কারণ হচ্ছে আমার বডির মধ্যে যে পদার্থগুলো আছে, তো এইগুলো এই সূর্য সৃষ্টি হওয়ার আগে যখন অন্য একটা তারকার অংশ ছিল, তো সেখান থেকে বিস্ফোরিত হয়ে সেই পদার্থগুলো দিয়ে যখন এই সূর্য তৈরি হয়েছিল, তখন এই পৃথিবী নামক গ্রহটা যখন তৈরি হয়েছিল, সেই পৃথিবী নামক গ্রহের পদার্থ থেকেই তো আমার বডিটা তৈরি হয়েছে, তাই না? তো এগুলো আসছে কোথা থেকে? এর আগের নক্ষত্র থেকে। তো আগের নক্ষত্র কোথা থেকে পদার্থ পেল? তার আগের নক্ষত্র থেকে। এভাবে যদি আমি পিছনের দিক তাকাই, তাহলে আমার আসলে জন্ম ওই সেই 1380 কোটি বছর আগে যখন বিগ ব্যাং হয়েছিল তখন, তাই না? বিষয়টা এরকম দাঁড়ায় না? আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে আমি কে, আর আমি যদি আবিষ্কার করি যে সৃষ্টির শুরুতেই আমার সেই দেহের যে পদার্থগুলো আছে এগুলো তখনই সৃষ্টি হয়ে বসেছিল বা সৃষ্টি হয়েছিল, তখন এই আমি কে প্রশ্নটা কমপ্লিটলি অবান্তর হয়ে দাঁড়ায়, তাই না? তখন কিন্তু উত্তরটা হয় আমি আসলে কেউই না, আই এম জাস্ট দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বের আমি একটা অংশ মাত্র, তাই না? কিন্তু এটুকু জেনেই কি আমার মনটা শান্ত হয় বা শান্তি পায়? না। আসলে হচ্ছে কি, আমাদের এই মানুষ, আমরা যখন বুদ্ধিমান হয়ে গেছি না, আমরা নিজেরাই একটা প্যারাডক্সের মধ্যে পড়ে গেছি। প্যারাডক্সের মধ্যে এই কারণে পড়ে গেছি, যেহেতু আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, আর যেহেতু আমরা প্রশ্ন করতে পারি যে আমি কে, কে আমাকে সৃষ্টি করলো, এই মহাবিশ্ব জগৎ কে সৃষ্টি করলো, দেন উই ক্রিয়েটেড এ প্যারাডক্স। উই ক্রিয়েট এ প্যারাডক্স। এই প্যারাডক্সের উত্তর বের করা বা উত্তর জানা কিন্তু খুবই জটিল। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আমি কে, কী আমার জীবনের উদ্দেশ্য, এই প্রশ্নের উত্তর আসলে কোনো দিন খুঁজে পাওয়া যাবে না, কোয়াইট ইম্পসিবল। যদি আপনি অন দ্য বেসিস অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন অ্যান্ড সায়েন্টিফিক ফ্যাক্টস অ্যান্ড থিওরিজ আপনি যদি চিন্তা করেন হু আর ইউ অর হু অ্যাম আই অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, there is no any answer. Only answer is you are nothing but the part of the universe. ওকে? তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আমি কি স্যাটিসফাইড? জি না, এই উত্তর নিয়ে আমি কিন্তু স্যাটিসফাইড না। তার কারণ হচ্ছে বাস্তবে আমি দেখি, আমি তো কিছু কাজকাম করি, ভিডিও বানাই, তাই না?
তা আমি কি ভিডিও বানানোর জন্য আমার জন্ম হয়েছিল নাকি? অবশ্যই না। আস্তে আস্তে আসলে বস্তুত জীবন চলতে চলতে চতুর্দিকে নানা রকম ঘাত প্রতিঘাত, নানা রকম বিষয়বস্তু দেখে দেখে হঠাৎ আমার মনের মধ্যে চিন্তা হলো যে কিছু একটা তো করা দরকার, এই জন্য ভিডিও বানাই। অর্থাৎ ঘটনাটা আমাদেরকে কিন্তু একটা নৈরাশ্যের দিকে নিয়ে যায়, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যদিও এটার উত্তর আমি এখনও দিতে পারলাম না বা দিলাম না, হয়তো অন্য একটা ভিডিওতে আরও এ বিষয়ে আলাপ করব। আমি আসলে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, চরম সত্য যখন আমি জানি, আর তখন কিন্তু এই যে ধর্মীয় যে বিশ্বাস এগুলো ভেঙে খান খান হয়ে যায়, আমি হয়ে যাই নাস্তিক। ঠিক আছে? আর আপনি যখনই নাস্তিক হন তখনই আপনি কিন্তু হয়ে যাবেন আবার নৈরাশ্যবাদী, অর্থাৎ ফ্রাস্ট্রেটেড। কেন জানেন? কারণ হচ্ছে আপনাকে কেউই সৃষ্টি করে নাই, আপনি শুধুই অটোমেটিক্যালি বিভিন্ন কাজের সৃষ্টি হয়ে এই বর্তমান অবস্থানে আসেন। এই চিন্তা যখন আপনি করবেন, তখন যে ঘটনাটা সবচেয়ে আপনাকে আলোড়িত করে সেটা কি জানেন? ইউ হ্যাভ নো এনি পারপাস ইন লাইফ, অর্থাৎ আপনার জীবনের কোনোই অর্থ নেই, অর্থাৎ আপনার জীবনটাই অর্থহীন। এই চিন্তা যখন আপনার মাথায় আসে, তখন আপনার মধ্যে প্রচণ্ড রকম হতাশা কাজ করে, এবং এই হতাশা এমনও পর্যায়ে যেতে পারে ইউ ক্যান কমিট সুইসাইড। এবং এই জন্যে পৃথিবীতে নাস্তিকরা দেখবেন যে অনেক বেশি সুইসাইড করে, কিন্তু যারা আস্তিক, অর্থাৎ যারা সত্য কথা বলতে, কি আস্তিক বলতে তো আমরা ধরে নেই তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তাই না? অথবা এমনও হতে পারে, এই যে আমি যেভাবে চিন্তা করলাম না, এখন আমি হয়তো বিরাট একজন বিজ্ঞানী অথবা একজন দার্শনিক অথবা কিছু, তারপরে আমি মনে করেন আস্তিক। কেন জানেন? ইচ্ছাকৃত আস্তিক হয়। ওরা হলে জীবনের একটা অর্থ খুঁজে পেতে চেষ্টা করে, যদিও হয়তো খুঁজে পায় না, বাট চেষ্টা করে, এবং ফ্রাস্ট্রেশন থেকে মুক্ত থাকার চেষ্টা করে। কিন্তু আপনি যদি কমপ্লিটলি নাস্তিক হন এবং বস্তুত আপনি বিজ্ঞানের ভিত্তিতে যদি আপনার নিজেকে চিন্তা করেন, বিশ্বজগৎ চিন্তা করেন, ইউ মাস্ট বি অ্যান অ্যাথিস্ট, এর বাইরে আপনি কিছু হতে পারবেন না। বাট হোয়েন ইউ উইল বি অ্যান অ্যাথিস্ট, ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড ওয়ান, and then you'll find out that your life is just meaningless, worthless, and then you'll be in a paradox, and then you'll be under the deep depression which may guides you to commit suicide. এই জন্যে এত কথার পরে আপনাদের যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, নাস্তিক হওয়ার আগে 10বার চিন্তা করবেন। আপনি হয়তো হঠাৎ করে আবিষ্কার করলেন এই সব ধর্ম এগুলো ভুয়া, আপনি নাস্তিক হয়ে গেলেন। হঠাৎ করে মনে করতে পারেন যে ইউ আর জাস্ট ফ্রি ফ্রম অল দ্য ননসেন্স, এরকম মনে করতে পারেন। কিন্তু আপনি কিন্তু আর একটা ট্র্যাপের মধ্যে পড়লেন, এবং এই ট্র্যাপটা একেবারে পুরো হলো অন্তঃশাস্ত্রূর্ণ, বুঝছেন? আপনি হবেন ভীষণ ফ্রাস্ট্রেটেড। কারণ আপনি যখন বুঝবেন যে আপনার জীবনের কোনো অর্থ নাই, তখনই আপনি ভীষণভাবে আপনি মর্মাহত হয়ে পড়বেন, আপনি বিমর্ষ হয়ে পড়বেন, এবং একটা পর্যায়ে মনে করবেন কি জানেন, যেমন একটু বয়স টয়স হলে তখন আপনি মনে করবেন ধুর, বেঁচে থেকে লাভটা কী, মানে আমি বেঁচে আসি কেন, খামোকা হুদাই। এই জন্যেই কিন্তু এই যে উন্নত দেশগুলোতে যেখানে নাস্তিকের সংখ্যা বেশি না, সেখানে দেখবেন সুইসাইডের সংখ্যা বেশি, বুঝছেন? ধন্যবাদ।